ব্যস্ত দেশে নেতাদের ভাষণ, গর্জন, তর্জন সেসব তো অনেক শুনেছেন, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয়, লোকসভা নির্বাচনের আগে আমি পারাদীপ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে যাচ্ছি তাদের কাছে। আজ এইভাবেই ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে, এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আজ আমরা সরাসরি পৌঁছে যাব তাদের কাছে যারা সাদা জামা আর কালো কোট পরে মানুষের জন্য আইনের লড়াই লড়েন। সেই আইনজীবীদের মাঝে আজ নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ। কি কেমন আছেন? আমরা দারুণ দারুণ দারুণ। সেটা ঠিক, গরম পড়েছে বলে শুধু নয়, ভোটের তাপমাত্রা তার সঙ্গে সঙ্গে গরমের তাপমাত্রা দুটো মিলিয়ে আমরা লয়াররা দারুণ তাপমাত্রায় আছি। দারুণ তাপমাত্রায় আছেন। সামনে ভোট, ভোট তো দেবেনি, কি কি ইস্যুতে এবার ভোট দেবেন? প্রথম ইস্যু হচ্ছে আমরা তো লয়ার, আমরা দেখব আমাদের আদালতের সম্পর্কে যে কি কি কাজ হচ্ছে। নতুন আইন আসছে, সেই আইনটা আমাদের কতটা উপকারে লাগবে। যেমন আমার 30 বছর প্রায় প্র্যাকটিস হয়েছে, যা শিখেছি আইপিসি, সিআরপিসি, ক্রিমিনাল কোর্টে প্র্যাকটিস করি, সব ভুলে যেতে হবে। নতুন করে অ আ হর্ষই দীর্ঘই আবার শুরু করব। এইটা এখন কিভাবে শুরু করতে হবে, কাদের নেতৃত্বে হবে, কিরকম ট্রেনিং পাবো, সেটা আমাদের ভাবতে হবে। এই যে ধরুন সামনে নির্বাচন, তো বর্ধমান দুর্গাপুরের আপনারা আইনজীবী পেশায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভোটারও, তো কি কি আপনাদের অগ্রাধিকার লিস্টে থাকবে, অগ্রাধিকার তালিকায় কি কি থাকবে, কিসের ইস্যুতে ভোট দেবেন? দেখুন, আমরা দুর্গাপুরবাসী হিসেবে দুর্গাপুর সামগ্রিক উন্নয়নটাই চাইব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা চাইতেই পারি একটা দুর্গাপুরে এইমস হোক, ঠিক আছে, রেল লাইন সম্প্রসারণ হোক। আমরা বর্ধমানবাসী হিসেবে, মানে দুর্গাপুরবাসী হিসেবে যদি বাঁকুড়া যাই বা বীরভূম যাই, সেক্ষেত্রে কিন্তু দুদিকে দুটো যে ব্রিজ রয়েছে, রেল ব্রিজ কিন্তু এখনো পর্যন্ত স্থাপন হয়নি। তো আমরা চাইবো যে এই রেলপথ একটা সম্প্রসারণ হোক। আমরা সার্বিকভাবে যেটা বলতে চাইছি যে একজন মানুষ সাংসদ কাউকে নির্বাচন করেন যে সেই এলাকার সার্বিক উন্নয়নের জন্য, তো সেই সার্বিক উন্নয়ন যাতে সঠিক হয় বা সঠিকভাবে থাকে, সেটাই আমরা আশা করব। দুর্গাপুরের সার্বিক উন্নয়ন কতটা হয়েছে গত 5 বছরে? অবশ্যই হয়েছে। সামনে আমাদের ন্যাশনাল হাইওয়ের যে সম্প্রসারণ হয়েছে, আমাদের দুর্গাপুরে বন্দে ভারতের স্টপেজ হয়েছে, তাছাড়া এসকেলেটারের ব্যবস্থা হয়েছে দুর্গাপুর স্টেশনে। তাছাড়া সার্বিক আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন, পুরো উন্নয়নটা চোখের সামনেই ভাসছে। সাংসদের কাজ নয়, কোনো সাংসদের কাজ নয়, ব্যক্তিগত। আমরা চাইবো আমাদের উন্নতির জন্য যারা করবে সেই জিতে আসুক, তাকে আমরা স্বাগত জানাবো। যে আমাদের কোর্ট বিল্ডিং এর কথা ভাবে, যার নেতৃত্বে আমাদের কোর্ট বিল্ডিং তৈরি হচ্ছে নতুন, আমরা একটা ভগ্নপ্রায় কোর্ট বিল্ডিং এ ছিলাম। 34 বছর সিপিএম দুর্গাপুরটাকে শেষ করেছে, বিজেপি তো কিছুই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আসা আইনমন্ত্রী মল্লগড়ের নেতৃত্বে আমাদের সহযোগিতায় আমাদের কোর্ট বিল্ডিংটা হচ্ছে চোখের সামনে। 27 কোটি টাকা অলরেডি খরচ হয়ে কোর্ট বিল্ডিং মানে উদ্বোধনের মুখে। এই উনি বলছিলেন গত বছরের প্রচুর কিছু পেয়েছে, এক্সকাভেটর পেয়েছে, ট্রেন স্টেশন, মানে বন্দে ভারতের স্টেশন হয়েছে, তো পেয়েছেন। তো দুর্গাপুরের মানুষ তো প্রচুর পেয়েছে, দুর্গাপুরের মানুষ অনেক পেয়েছে, যেটা ওনারা বলছেন। দেখুন, পাওয়ার যে জায়গাটা, তো 5 বছর ধরে আমাদের কত টাকা আসার কথা ছিল আর কত টাকার কাজ হয়েছে, সেই হিসাবটা আমাদের থেকে মনে হয় আপনারা রিপোর্টাররা ভালো জানেন, এবং সেটা আপনারা বলতে পারবেন। আপনার এলাকার যিনি বিদায়ী সাংসদ শেষ কবে দেখেছেন? বিদায়ী সাংসদ আমাদের যিনি ছিলেন, তাকে আমরা যেভাবে আমাদের সুখ দুঃখে আমরা সাথী হিসাবে পেতে চেয়েছিলাম, যে জন্য আমরা ভোট ওনাকে দিয়েছিলাম, সেভাবে ওনাকে আমরা পাইনি। আমরা চাইবো যে আগামী যে আসন্ন যে লোকসভা নির্বাচন, সেখানে এমন প্রার্থী জিতুন যাকে আমরা সুখে দুঃখে অভাবে প্রয়োজনে সবসময় আমরা যাকে হাতের কাছে পাবো। আমি তো চোখে পাইনি, একমাত্র ওনাকে দেখেছিলাম গত 5 বছর আগে, 12 দিন আগে উনি নির্বাচনের সময় এসেছিলেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপর থেকে আশানুরূপ কিন্তু ফল আমরা কিন্তু দুর্গাপুরবাসী হিসাবে কিন্তু সেরকম কিছু পাইনি। বিদায়ী সাংসদ এখানে অনেক কাজ করেছেন, ওনাকে প্রায় দেখা যায়, বহু বাড়িতেই ঘোরেন এবং যে কোনো জায়গাতে, এবং এমপি ল্যাডের বহু কাজ উনি করে গেছেন। এবং ভারতীয় যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে ওনার 40 বছরের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে উনি, আমি এটুকু বলবো, এবং শিক্ষিত মানুষ হিসেবে উনি একজন আইনজীবী, এসএস আলিয়া যিনি ছিলেন বিদায়ী সাংসদ, উনি এমপি ল্যাডে সেদিন আমি দেখছিলাম, টিভিতেও দেখছিলাম, প্রেস কনফারেন্সের মাধ্যমে যে যে কাজগুলি উনি করে গেছেন এমপি ল্যাডের, সেই সমস্ত বিস্তারিত মিডিয়াকে ওরা ব্রিফ করেছেন। উনি বলে দিলেন 2.5 কোটি টাকা আমি খরচা করেছি, কিন্তু কোথায় খরচা করেছেন, কোন খাতে খরচা করেছেন, তার কিন্তু বিস্তারিত উনি দিতে পারেন। আমরা যদি দেখে থাকি, তাহলে না দেখে থাকি, তাহলে আমাদের চোখের দোষ।
আর যদি উনি খরচ করে থাকেন তো ওনার হাতের দোষ, উনি হাত দিয়ে খরচা করেছেন, আর আমাদের চোখের দোষ আমরা দেখতে পাচ্ছি না। দোষ আর কারুর না কারুর থাকবে। একটা প্রশ্ন ভালো শান্তনুবাবু করেছেন যে এটা দেশের ভোট, দেশের ভোটে একটাই দেখার জিনিস, আমরা তো লয়ার, আমরা তো শুধু আইনটাই ভালো করে এখানে বলতে এসেছি, আর বাদবাকিটা পাড়ায় বলবো। তো আমাদের প্রশ্ন সংবিধান থাকবে তো, সংবিধানের যে মৌলিক অধিকার সেগুলো কি সংরক্ষিত হবে আফটার ইলেকশন? উনি একটা প্রশ্ন তুলে দিয়েছেন, খুব সুন্দর প্রশ্ন তুলেছেন। সমস্ত কিছুই যে ঠিকভাবে হচ্ছে বা হবে সেটা তার প্রমাণ হচ্ছে আমাদের কাশ্মীর কি ছিল আর কি হয়েছে। আজকে ভারতবর্ষকে কোন জায়গায় দেখা হতো, একটা দুর্বল রাষ্ট্র হিসেবে দেখা হতো, আজকে সেই ভারতবর্ষের স্থান কোন জায়গায় এসেছে। উনি কাশ্মীরের কথা বলছিলেন যে কাশ্মীর এর আগে মানে অবাধ যাতায়াত ছিল না এবং জঙ্গিদের একটা কার্যকলাপ চলছে। জিজ্ঞাসা করছি, কাশ্মীর থেকে সৈন্যবাহিনীকে রিটার্ন করে দেওয়া হয়েছে, ওখানে পিস প্রিভেল করছে? আপনারা বলুন। আমরা জিজ্ঞেস করছি, কাশ্মীর তো সেই অবস্থাতেই পড়ে রয়েছে। লাদাখের কি অবস্থা হয়েছে, গোটা কাশ্মীরের অবস্থা কি হয়েছে? 370 দ্বারা স্পেশাল প্রিভিলেজ ছিল, সেই স্পেশাল প্রিভিলেজ তুলে দিয়েছেন। আবার একটা প্রশ্ন উনি তুলে দিয়েছেন, ভালো প্রশ্ন ধরেছেন, যেটা আজকে বিজেপি বা তথাকথিত সরকার থেকে বলা হচ্ছে ওয়ান কান্ট্রি, ওয়ান নেশন, ওয়ান ইলেকশন। ইভেন ওনাদের নেতা বলে দিয়েছেন যে ওয়ান পার্টি। কখনোই না, এই জিনিস হবে না। ভারতের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, সব জাতি প্রথাকে নিয়েই চলবে। কখনোই বলেনি কেন্দ্র সরকার যে চলছে যে কখনোই যে কোনো এক পার্টি থাকবে, কোনো যে এক ধর্ম থাকবে, কোনোদিনই কথা বলেনি। দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে, সেখানে সর্বধর্ম উন্নয়নের সাথী হয়ে উঠেছে। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে কি মনে হয়? সাপোর্ট করি আমরা, অবশ্যই এই জিনিসটাকে আমরা পূর্ণভাবে সাপোর্ট করি এবং এটা আজকে ভারতবর্ষের জায়গায় এত টাকা ব্যয় ইলেকশনে যে হচ্ছে, সেই ইলেকশনের টাকাটা খরচ কমানোর জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন খুবই জরুরি। এটা যা বুঝতে পারছি আমরা, আগামী দিনে একটাই পার্টি থাকবে। ওনারা অস্বীকার করছেন, ওনাদের নেতা বলছে এই কথা, ওনাদের নেতা বলছে, ওনাদের সুপ্রিমো এই কথা বলছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন দেন আফটার ওয়ান পার্টি। নির্বাচনের মুখে সিএএ ঘোষণা হলো, কোথাও গিয়ে প্রভাব পড়বে? কোনো প্রভাব পড়বে না। কেন? সিআইএ এখানে হবে না, আর সিআইএ হলে অনেকভাবে প্রভাবিত হবে। ওই জন্য আমাদের পশ্চিমবঙ্গে এটা লাগু করা যাবে না। সিএ এর মধ্যে দিয়েছে যে যারা এখানকার বাঁচেন, যারা বাইরে থেকে আফটার 2014 বাট আফটার নতুন যারা আসবে তাদের জিনিস মানে নাগরিকতা চেক আপ হবে। বাকি যারা রয়ে গেছে তাদের তো ডেফিনেটলি আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু আছেই, তাদের তো ইয়ে হবে না। আর সিএ নট অনলি ফর সবার জন্য তো এখানটা দেওয়া হয়নি, অনলি ফর 3 আদার কান্ট্রিজ। সিএ এর কোনো ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্রভাব পড়বে না। সরকারের এত প্রকল্প, এত ভাতা, এগুলোর উপযোগিতা পান? জানেন তো, আফটার ইলেকশন আর কেউ কিচ্ছু পাবে না। লক্ষ্মীর ভান্ডার পান না? আমি লক্ষ্মীর ভান্ডার নিই না, আর যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আমাদের কাছে সব কোর্টে বিটবিট করতেছে তাদের মুখে শুনে আমাদের অ্যাকাউন্টে ঢুকছে না। এই হলো লক্ষ্মীর ভান্ডার। যেখানে আমাদের বড়রা 1000 টাকা করে, যারা নিচু শ্রেণীতে আছে, যারা কাজ করে খায়, খেটে খায়, তারা দিতে পারছে না, কিন্তু আমাদের সরকার 1000 টাকা করে দিচ্ছে। 500-র পর 1000 হয়ে গেছে। প্রথমে 500 যখন ছিল তারা খুশি ছিল, তারপর যেদিন 1000 হলো সেদিনকেও দিদি বলল যে দিদি আমার অ্যাকাউন্টে কিন্তু একসাথে অনেকগুলো টাকা ঢুকে গেছে। তার মানে সেটা পাচ্ছে। শুধুমাত্র তাই নয়, রূপশ্রী আছে, যুবশ্রী আছে, কত কি প্রকল্প আছে, সবগুলোরই উপকারিতা আছে। তাই জন্যই বাংলা সরকার আছে, আর এরপরেও টিকে থাকবে। খুব ভালো লাগছে, আমি নিজেও সাপোর্ট করছি যে 500 টাকা যদি 5000 টাকা পকেটে ঢোকে আরো ভালো লাগবে। কিন্তু দুঃখ কথাই লাগছে, যখন বালি, পাথর, অন্যান্য জিনিসগুলোর দাম বাড়ছে, সমস্ত কিছু কয়লা চুরি হয়ে যাচ্ছে, তারপর আমার নিজের সম্পত্তি চুরি করে নিয়ে ওখান থেকে টাকা কামিয়ে আমাদের সামান্য ধরিয়ে বাকিটা ঢুকিয়ে নিচ্ছে, খুব খারাপ লাগছে। বর্ধমান দুর্গাপুর বরাবরই শিল্প শহর হিসেবে পরিচিত। সেখানে বর্ধমান দুর্গাপুরে শিল্পের সার্বিক অবস্থা কি, এখানকার মানুষজন, এখানকার যারা স্থানীয় বাসিন্দা, তারা সেই শিল্প সম্পর্কে কি চান, কি বলছেন জানবো। আমাদের পশ্চিমবঙ্গ থেকে জনগণ গতবারে 18টা এমপি আমরা পাঠিয়েছিলাম, বিজেপির এমপি। আমরা খুব আশা করেছিলাম আমাদের হয়ে ওখানে কথা তুলবে, আমাদের শিল্প নিয়ে, আমাদের রাস্তাঘাট নিয়ে, আমাদের নিয়ে। তারা কিচ্ছু করলেন না, বরং আমাদের প্রকল্পগুলো ওখানে বন্ধ করে দিলেন। আমাদের সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গে যাতে কিছু না হয় তার জন্য তারা কাজ করলেন। তারপর আবার কোন মুখে আসেন আবার ভোট চাইতে? প্রকল্প বন্ধের যদি কথা বলা হয়, আপনাকে টাকা দেওয়া হবে, সেই টাকার তো আপনাকে হিসাব দিতে হবে। আপনি হয়তো দেখা যাচ্ছে এখানে 5 কোটি টাকার গাছ লাগানো হয়েছে, যখন সার্ভে কমিটি বা চেক করতে আসছে তখন সার্ভে কমিটি দেখছে গাছ নেই। গাছ কি হলো না, ছাগলে খেয়ে নিল। তাহলে 5 কোটি টাকার যদি ছাগলে বা 50 কোটি টাকার যদি ছাগলে গাছ খেয়ে নেয়, তাহলে এইভাবে হিসাব যদি সঠিক না দেওয়া হয়, আপনাকে যে টাকা দেবে তার পিতা তো আপনার ছেলের কাছে হিসাব তো নেবে।
বর্ধমান দুর্গাপুর কেমন সাংসদ চাই? আমাদের সঙ্গে যে থাকবে সবসময় সেরকম সংসদ, লড়াকু সংসদ চাই। যে যেন ভেদাভেদ না করে, মানে আমরা যেন পশ্চিমবঙ্গের বাইরে গেলে যেন না বলে আরে মমতাদির জায়গা থেকে এসছে, ভেদাভেদ যেন না করে, এমন একটা সাংসদ চাই। আমাদের দুর্গাপুরের কথা যেন লোকসভায় তুলে ধরে সেরকম সংসদ চাই। পালিয়ে যাওয়া সংসদ নয়, থেকে যাওয়া সংসদ চাই। हम लोग को ऐसा कोई संसद नहीं चाहिए जो बाहर से लाया गया हो। टीएमसी सरकार यहाँ लगभग 13 साल से सरकार में, फिर भी उसको एक संसद नहीं मिला जो बंगाल दुर्गापुर से खड़ा कर सके। बिहार से लाना पड़ रहा है। हम लोग को दिलीप घोष बाबू चाहिए जो यहाँ पर रह करके यहाँ के आईनजीवियों के लिए भी कुछ करे। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগেই টান টান লড়াই, ত্রিমুখী লড়াইতে বর্ধমান দুর্গাপুর কোন দিকে থাকে সে তো সময়ের অপেক্ষা, কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন। নমস্কার, নেতা নয় জনতায় আরও একবার স্বাগত। রাত্রেবেলা হাজির হতে হচ্ছে, তার কারণ রোদের সত্যি তেজ রয়েছে, তবে রোদের এই তাপ আমাদের আটকাতে পারবে না। রাত হোক দিন হোক, নেতা নয় জনতা আম জনতার সঙ্গে থাকবে। চলে এসেছি বসিরহাটে, বসিরহাট লোকসভা কেন্দ্র, এবং এসেই একটা মাচা পেয়েছি যেখানে দেদার আড্ডা হচ্ছিল, সন্ধ্যাকালীন আড্ডা যাকে বলে। আড্ডাতেই আমরা অংশগ্রহণ করি এবং আড্ডাতে নিশ্চয়ই ভোট নিয়েও আলোচনা হচ্ছে। আসুন না কথা বলি, কি বলছেন আমজনতা এই বসিরহাটে, কে এগিয়ে কে পিছিয়ে। সন্দেশখালীর ঘটনা, তার প্রভাব এই অঞ্চলে আছে না নেই? সন্দেশখালী এসব কিছু আসবে না, এখানে মানুষ একটাই জানে, মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের উপর অত্যাচার, কোথায় অত্যাচার আমরা চোখেই দেখি না। কে বললো মহিলাদের? আপনি তো বসে আছেন অন্য জায়গায়। এটা হচ্ছে বসিরহাট লোকসভা আমার এরিয়া, আরও বিধানসভা হতে পারে, কিন্তু আমরাও তো ঘুরি, আমাদের কাজ থাকে ব্যবসা বাণিজ্যের জন্য, তো যাই সন্দেশখালীতে। কোনো মহিলার মুখে শুনি না যে তৃণমূল কংগ্রেস অত্যাচার চালিয়েছে। এসব বিরোধী শাহজাহানের নামে শয়ে শয়ে মহিলারা রাস্তায় নেমেছিলেন। ওটা হচ্ছে বিরোধীদের হচ্ছে নাটক। হাজী শেখ নুরুল ইসলাম প্রার্থী হবে, আমাদের কাছে স্বপ্ন ছিল যে উনি হোক। উনি খুব ভালো মানুষ, মানুষের বিপদ 5 বছরে দেখেছেন একবার? আমি তো একবারও চোখই দেখিনি, এবং কোথায় থাকে তাও আমি জানি না। 3.5 লাখ ভোটে জিতেছেন। 3.5 লাখ ভোটে যদি জেতে, এবারে 7 লাখ ভোটে জিতবে হাজী শেখ নুরুল ইসলাম। চ্যালেঞ্জ দিলাম আপনাদের। নুসরত কিছু কাজ করেছেন? আমি তো চোখই দেখিনি দাদা। নুসরত যখন কাজই করেনি, তাহলে হাজী নুরুল ইসলাম ভোটটা পাবেন কি ভিত্তিতে? হাজী নুরুল ইসলাম লোক হিসেবে এক ঘর লোক, অমায়িক লোক, ওনার মতন লোক নেই। ওনাকে আসতে হবে না, মানুষ 2 হাত ভরে ভোট দিয়ে দেবে শেখ হাজী নুরুল ইসলামকে। 2009 সালে যে এমপি হয়েছিল, হ্যাঁ ইয়েস, হাজী নজরুল ইসলাম 2009 এখানকার এমপি ছিল, তখন তো এলাকায় বিশাল কাজ করেছে। আচ্ছা, হাজী সাহেব যদি এতই ভালো কাজ করেন, তাহলে 2014 তাকে পাল্টে দেওয়া হলো কেন? ইদ্রিস আলীকে দেওয়া হলো কেন? আচ্ছা, তারপরে ইদ্রিস আলী জেতার পর তাকেই বা পাল্টে নুসরতকে কেন দেওয়া হলো? আবার এবারও পাল্টে গেল। তৃণমূল এখানে যেতে আর ক্যান্ডিডেট পাল্টে দেয় কেন? ওটা ওপর মহলের দিদি জানে, কিন্তু হাই সাহেব যে হিসেবে কাজ করেছে 2009 সাল থেকে, আমাদের খুব এলাকায় তোমার টোটাল বসিরহাট জুড়ে যেখানেই যাবেন হাই সাহেবের উন্নয়ন এখনও রাস্তায় দাঁড়িয়ে আছে। হাজী নজরুল ইসলাম তো অসুস্থতার মধ্যেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার আরোগ্য কামনা করি, দ্রুত তিনি সুস্থ হোক এই প্রার্থনাই করি, কিন্তু প্রচারে খুব একটা বেরোতে পারছেন না। এর প্রভাব আছে? না, কোনো প্রভাব নেই। হারোয়ায় বিজেপির হাল কীরকম? হারোয়ায় কোনো বিজেপি কোনো প্রভাব নেই না, 2% বলতে নেই মনে হচ্ছে। হারোয়ায় তৃণমূলের লড়াইটা কাদের সঙ্গে? বাম? কোনো এখানে লড়াই নেই, এখানে চাপটাই সব টিএমসি। হারোয়ায় তৃণমূল লিড পাবে নিশ্চিত, একদম 70,000 1 লাখ ভোটে লিড পাবে, 1 লাখ ভোটে লিড পাবে, 1 লাখ। রেখা পাত্র যাকে বিজেপি ক্যান্ডিডেট করেছে, এই যে প্রতিবাদী মুখকে প্রার্থী করে দেওয়া, বিজেপির তো এটা মাস্টার স্ট্রোক। প্রথম কথা হচ্ছে ওনাকে তো কেউ চেনেই না, আমরাও তো চিনি না। এখন প্রার্থী হয়েছে শুনলাম, তা কেউ দেখেও নি আজ পর্যন্ত। তার জন্য কি প্রভাব পড়তে পারে? সে তো এলাকায় আসেও না, ঘুরছেও না, দেখি না, হ্যাঁ, তার জন্য কোনো প্রভাব পড়বে না। আবাসের দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় শোনা গেছিল রাজ্য জুড়েই। জব কার্ডের টাকা কাজ না করা সত্ত্বেও লোকের হয়েছে, সেখানে হয়েছে এরকম দুর্নীতি আছে? আমাদের এখানে এরকম দুর্নীতি নেই।
ঠেকের আড্ডা, সঙ্গে চাও এসছে। হ্যাঁ, চায় পে চর্চা হচ্ছে। ইডির ওপর হামলা, সন্দেশখালী মহিলাদের ওপর অত্যাচার দীর্ঘদিন ধরে, সন্দেশখালীর প্রভাব সন্দেশখালী ছাড়া বসিরহাটের কতটা জায়গায় আছে? সন্দেশখালীর প্রভাবটা আমাদের এদিকে কিছু নেই। এখানে কোনো শেখ শাহজাহান আছে, অন্য নাম তার হয়তো? শেখ শাহজাহান বলতে এখানে কোনো নেই, ওসব কিছু নেই। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা আছে? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। নেই, আমরা বারাসাত 2 নম্বর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। বিরোধীরা অনেক সময় অভিযোগ করে তো এখানে কোনো বিরোধী বলতে বিরোধী 1% ভোট আছে। আচ্ছা, এটা কারা, কে বিরোধী? বিরোধী আইএসএফ আছে, সিপিএম আছে, কিছু বিজেপি বলে কিছু নেই। তাহলে রেখা পাত্র যে ক্যান্ডিডেট হয়েছেন, লড়াইয়ের মুখ, তার প্রভাব আছে? বসিরহাটে 10% ভোট টোটাল লোকসভায় হয়তো পেতে পারে। এই অঞ্চলে বামেদের ভোট কতটা ফিরতে পারে? এত উন্নয়ন আছে আমাদের বারাসাত 2 নম্বর ব্লকে যে বিরোধী ভোট বলে পড়া উচিত নয়, কিন্তু কিছু আছে 2-4 জন 5 জন 2% 5% ভোট পড়তে পারে। এই উন্নয়নগুলো কে করলেন? এই তো অনেকেই বলছেন যে এখানে 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 নুসরাতকে দেখাই যায়নি। এটা তো লোকসভা ভোটে নুসরাত, আমাদের এখানে বিধানসভার নেতা আছে, আপনার বারাসাত ব্লকের নেতা আছে, জেলার নেতা আছে, আমাদের পঞ্চায়েতে প্রধান আছে, এরাই আমাদের কাজ করে। আর নুসরাত কিছু করেনি? নুসরাতের আমরা দেখতে পাইনি। ভোট দেবে না, কোথায় যাবে? তারা স্বাস্থ্যসাথী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, মেয়েরাই তো সব কিছু পাচ্ছে। মহিলাদের ভোটটাই মনে হচ্ছে ফ্যাক্টর। না না, বেটা ছেলেরাও দেবে ভোট। মোদি বলেছে পশ্চিমবাংলায় পাট চাষি উন্নয়ন, পাট চাষি কোনো দাম বাড়াবে না। তা মোদির কি ভোট দেবে? সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, মোদির ভোট নিয়ে একদম পশ্চিমবাংলায়। মোদি যে বললেন ভালো দিন আসবে, আসছে দিন আসবে, কি করে আসবে? পশ্চিমবাংলায় হিংসা করতে, হিংসা করলে হয়? হিংসা যে করে তার উন্নতি হয়? আচ্ছা, এই অঞ্চলে তো সংখ্যালঘু ভোটটা একটা ফ্যাক্টর, একটা পার্সেন্টেজ ভোট যথেষ্ট সংখ্যালঘু, সেই ভোটটা কোন দিকে কি মনে হয় দাদা? সব টিএমসির দিকে, সব টিএমসি, সব দিদির দিকে। সব দিদি? কেন দিদির দিকে? কেন? দিদি তো সবাই সমান চোখে থাকে, কেরা হিন্দু কেরা মুসলমান ও ভেদাভেদ করে না, এই কারণে দিদি ভালোবাসে লোক। যারা শান্তি চায় তারা বিজেপির ভোট দেবে না। ভোট দেন তো? হ্যাঁ, যাকে যখন ভোট দেন, যাকেই দেন, একটা যে ABCD যে কোনো দলকে পছন্দ করেন, কি ভেবে দেন? প্রথম কথা হচ্ছে নিরাপত্তা, স্বেচ্ছায় ঘুরে বেড়ান সর্বদিকে, এই চিন্তা করে মানুষ ভোট দেয়। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব এখানে কতটা আছে? না না, গোষ্ঠীদ্বন্দ্ব নেই। নেই না, বোর সাথে স্বামী থাকতেই পারে, ঝগড়া হয়, তো এরকম একটা হতেই পারে। ক্যারাম চলছে নাকি? সাদা না কালো, কে এগিয়ে? এখন আপাতত কম্পিটিশন চলছে সাদা কালোই। মানে কেউ এগিয়ে নয়? চলছে, খেলা চলছে। রাজনীতির খেলাও কি 50-50, কেউ এগিয়ে নয়? না না, রাজনীতি খেলায় তৃণমূল কংগ্রেস এখানে এগিয়ে। এখানেও শেখ শাহজাহানরা আছেন? না, এখানে অন্য নাম হতে পারে। না, এখন অত্যাচারী নেতা নেই? না না, সেরকম কোনো এখানে। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি প্রচুর আছে? সে দলের মধ্যে বড় সংসার হতে গেলে টুকটাক তো সমস্যা থাকবে, এগুলো তেমন যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে তেমন এই প্রভাব এখানে নেই। লড়াই রেখাপাত্রের সঙ্গে না বামেদের সঙ্গে তৃণমূল? না, এখানে বামেদের সঙ্গে, রেখাপাত্রের সঙ্গে আমাদের। রেখাপাত্র প্রতিবাদী মুখ, এই অঞ্চলে প্রভাব নেই? না না না। ভোট দিদি ছাড়া পাবেন এখানে, দিদি আমাদের সব কিছু করেছে। সব দিদি আসল? হ্যাঁ, দিদি আসল আমাদের মেন, দিদি মেন। আর এই যে বিজেপি বলছে বসিরহাটে এবার কঠিন লড়াই, বিজেপি এখন ভোট পাবে না, পাবে না। বামেদের ভোট ফিরবে? বামে তো 2-10টা তো পালি পাতে পারবে। 2-10টা? তাহলে তো হাজি নজরুল এখানে হাসতে হাসতে জিতে যাবে। হ্যাঁ, হাজি নজরুল আদা হাসতে হাসতে জিতে যাবে। ক্যারাম চলছে, একদল দিচ্ছে একদল হারছে, ভোটে কি হবে সে তো সময় বলবে। তবে বসিরহাটে সন্দেশখালীর কি হতে পারে তার প্রভাব তো আপনাদের দেখিয়েছিলাম। আজ আমরা হাড়োয়াটা ঘুরে দেখলাম, বসিরহাটেরই আরেকটা বিধানসভা। এখানকার জনতা কি বললেন বুঝে নিয়েছেন তো? আজ এখানেই শেষ করি, দেখা হচ্ছে আগামীকাল।